প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আবারও এস আলম অ্যাকাউন্টিং সলিউশন এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি শিফুল আলম স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট সাদাত কলেজ, করটিয়া, টাঙ্গাইল। তো আমরা এর আগের ক্লাসটি অ্যাডজাস্টিং এন্ট্রিজ এর উপর শিখেছিলাম। অ্যাডজাস্টিং এন্ট্রিজ এর প্রথম ক্লাস ছিল সেটি। আজকে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিজ অর্থাৎ সমন্বয় দাখিলার উপরে দ্বিতীয় ক্লাস, সেকেন্ড ক্লাসটি করব। তো আমাদের সেকেন্ড ক্লাসের জন্য দেখো, এখানে আমরা একটা কোশ্চেন প্যাটার্নস, একটা কোশ্চেন তোমাদের দেওয়া আছে। তো এই কোশ্চেনটা তোমাদের অ্যাকাউন্টিং বিবিএস পাস এইটাতে এসেছিল 2022 সালে। তো এইখানে দেখো যে প্রশ্নটা দেওয়া আছে, আমরা পড়ি। গিভ দি অ্যাডজাস্টিং এন্ট্রিজ অফ দি ফলোইং ট্রানজ্যাকশন। অর্থাৎ এই যে আমার নিচে ট্রানজ্যাকশন আছে 8টি, এই 8টি ট্রানজ্যাকশন আমার কি করতে হবে? অ্যাডজাস্টিং এন্ট্রিজ দিতে হবে। অ্যাডজাস্টিং এন্ট্রিজ আমরা জানি যে বছরের শেষে দিতে হয়, অর্থাৎ যে আয়, যে ব্যয় বা যে বিষয়গুলো এই বছরের না কিন্তু এই বছরের মধ্যে আছে, সেগুলো আমার কি করতে হয়? সমন্বয় করতে হয়। তো এছাড়াও কোনো বিষয় যদি লিখতে আমরা বাদ পড়ে যাই, সেই বিষয়গুলো আমাদের লিখতে হয়। ভুল হয়ে গেলে ভুল শুদ্ধ করতে হয়। এই সবগুলো মিলেই হচ্ছে আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রিজ। তো অ্যাডজাস্টিং এন্ট্রিজ, আর আমরা বলেছিলাম যে অ্যাডজাস্টিং এন্ট্রিজ আর জাবেদার আমাদের যে ছক সেটি একই, অর্থাৎ এখানে 5 কলাম বিশিষ্ট আমাদের এই অ্যাডজাস্টিং এন্ট্রিটা করতে হয়। তো এখানে কোনো কোম্পানির নাম নাই, এই কারণে কোনো কোম্পানির নাম এখানে উল্লেখ করা হয় না, সরাসরি অ্যাডজাস্টিং এন্ট্রিজ লেখা আছে এবং কোনো ডেটও বলা নাই। ডেটের ঘরে দেখো যে এখানে সিরিয়াল, এখানে রোমান সংখ্যা দিয়েছে, এখানে 1 2 3 প্রশ্নে যেহেতু 1 2 3 আছে, এভাবে দিলে ভালো হতো, 1 2 3 এভাবে দিলে ভালো হতো। যাই হোক, এগুলো কোনো সমস্যা না, আমরা কোশ্চেনে যাচ্ছি। স্টোর সাপ্লাইজ কস্টিং টাকা 5000 হ্যাজ বিন ইউজড। অর্থাৎ স্টোর সাপ্লাইজ যার ব্যয় ছিল, যার মূল্য ছিল 5000 টাকা, হ্যাজ বিন ইউজড হয়ে গেছে। অর্থাৎ স্টোর সাপ্লাইজের 5000 টাকা আমার কি হয়ে গেছে? ব্যয় হয়ে গেছে। 5000 টাকার স্টোর সাপ্লাইজ আমার ব্যয় হয়ে গেছে। ইউজড মানে হচ্ছে ব্যয় হওয়া, আর ব্যবহার হওয়া, আর ব্যবহার হওয়া মানে হচ্ছে তোমার ব্যয় হওয়া, আর ব্যয়ের ইংরেজি জানি আমরা হচ্ছে এক্সপেন্স। তো যেহেতু আমার স্টোর সাপ্লাইজ অ্যাসেট ছিল, এই অ্যাসেটের 5000 টাকা যেহেতু আমার ব্যবহার হয়ে গেছে মানে ব্যয় হয়ে গেছে, তার মানে আমার এক্সপেন্স বৃদ্ধি পেয়েছে, আর হচ্ছে আমার স্টোর সাপ্লাইজ কমে গিয়েছে, অর্থাৎ সম্পদ কমে গেছে। এই কারণে দেখো আমাদের জাবেদা হচ্ছে স্টোর সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট। আমরা স্টোর সাপ্লাই জানি এটা হচ্ছে মনিহারি ব্যবহার করলে খরচ হয়ে যায়, যেহেতু খরচ বেড়েছে এই কারণে স্টোর সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট। আর এই খরচ বৃদ্ধির কারণে আমার কি হয়ে গেছে? স্টোর সাপ্লাইজ অর্থাৎ মনিহারি সামগ্রী আমার কমে গিয়েছে, সম্পদ কমে গেছে, এই কারণে ক্রেডিট। আর আমাদের এই ব্যাখ্যার ঘরে এভাবে লিখতে হয়, টু রেকর্ড অ্যাডজাস্টেড স্টোর সাপ্লাইজ এক্সপেন্স, এই কথাগুলো লিখতে হয়। অথবা তোমরা এই যে এখানে যে অনেকেই বোঝে না যে ব্যাখ্যার ঘরে কি লিখতে হবে, তো টু রেকর্ড অথবা টু অ্যাডজাস্ট এই কথাটা লিখে এইখানে যে ট্রানজ্যাকশনটা থাকে, তোমরা যদি বুঝতে অসুবিধা হয় এই ট্রানজ্যাকশনটাই তোমরা লিখে দিতে পারো। আমরা মূলত পরীক্ষার খাতায় ব্যাখ্যার ঘরে খুব একটা দেখি না, আমরা দেখি যে এই ডেবিট ক্রেডিট অ্যাকাউন্ট এবং টাকা ঠিক আছে কিনা, এটার দিকে আমরা খুব একটা দেখি না। তো এরপরে আমাদের 2 নম্বরে আসো। 2 নম্বর বলছে সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল্ড ফর টাকা 7000। অর্থাৎ সেবা সরবরাহ করা হয়েছে, সেবা প্রদান করা হয়েছে, বাট আনবিল্ড মানে টাকা পাওয়া যায় নাই, বিল করা হয়নি, টাকা পাওয়া যায়। তো আমরা যেহেতু সেবা দিয়েছি, আমরা জানি সেবা দিলেই আমাদের কি হয়ে যায়? আয় হয়। কাজ করলেই আমার কি হয়? আয় হয়। তো আয় হওয়া মানেই হচ্ছে কি, আমরা হয় টাকা পেয়েছি অথবা টাকা পাবো। তো আমাদের যেহেতু এখানে বলা আছে আনবিল মানে আমরা টাকা পাই নাই কিন্তু পাবো, তো টাকা পাবো মানে হচ্ছে আমার অ্যাকাউন্ট রিসিভেবল বৃদ্ধি পাবে। এই কারণে দেখো অ্যাকাউন্ট রিসিভেবল, আমার সম্পদ বৃদ্ধি পেয়েছে। আর হচ্ছে যেহেতু আমি এটা সেবা দিয়ে আমার এই সম্পদটা হয়েছে, এই কারণে আমার আয় বৃদ্ধি পেয়েছে। তো আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, আর অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। এটা জেনারেল জার্নাল এন্ট্রির মধ্যে, অর্থাৎ বাকিতে সেবা প্রদান। তো বাকিতে সেবা প্রদান মানে আমি টাকা পাবো কার কাছে? দেনাদারের কাছে, অ্যাকাউন্ট রিসিভেবল, সম্পদ বাড়বে। আর সার্ভিস রেভিনিউ আমার আয় বৃদ্ধি পাবে, ক্রেডিট। ওকে,
3 নাম্বার দেখি আমরা। 3 নাম্বার হচ্ছে এখানে বলেছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট 96,000 টাকা। অর্থাৎ অফিস ইকুইপমেন্ট একটা সম্পদ, এই সম্পদের উপরে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন মানে বার্ষিক অবচয় ধরা হয়েছে কত, 96,000 টাকা। এটা অনেক বেশি, এটা আসলে আনরিয়েলিস্টিক। তো তারপরে যেহেতু অঙ্কে আছে, এটা তো দিতেই হবে আমাদের। তো আমরা বলেছিলাম যে ডেপ্রিসিয়েশনের জেনারেল এন্ট্রি আর অ্যাডজাস্টিং এন্ট্রি একই, অর্থাৎ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তো এইটাই দেখো এখানে লেখা হয়েছে। অর্থাৎ এই বছরের যে খরচ, এই বছরের চলতি বছরে যে ডেপ্রিসিয়েশনটা ধরা হবে সেটা হচ্ছে আমার খরচ, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। আর এই ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের এটা হচ্ছে আমার এক্সপেন্সের অংশটা হচ্ছে ডেবিট, আর একটা অংশ হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, সেটা কি ক্রেডিট। এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, এটা হচ্ছে কন্ট্রা অ্যাসেট। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে বলা হয় কন্ট্রা অ্যাসেট। এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের কারণে আমার কি হয়ে যায়, ইকুইপমেন্টের মূল্য কমে যায়, অর্থাৎ ইকুইপমেন্টকে কমিয়ে দেয় হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এই কারণে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কে বলা হয় সম্পদের বিপরীত হিসাব। অর্থাৎ সম্পদ আমার যেহেতু ডেবিট করি আমরা, আর এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে আমরা ক্রেডিট দিকে লিখি। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের বাংলা হচ্ছে পুঞ্জীভূত অবচয়। অর্থাৎ এক বা একাধিক বছরের সবগুলো অবচয় একসাথে করলে যেটা পাই সেটা হচ্ছে আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তো এটা অ্যাজ ইউজুয়াল ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। ওকে, এরপরে আমরা 4 নাম্বার দেখি। 4 নাম্বার বলছে অ্যাক্রুড ইউটিলিটিজ এক্সপেন্স। ইউটিলিটি এক্সপেন্স আমরা জানি যে উপযোগ খরচ। ইউটিলিটিজ এক্সপেন্সের বাংলা হচ্ছে উপযোগ খরচ। এই উপযোগ খরচটা অ্যাক্রুড মানে বকেয়া আছে কত টাকা, 5,000 টাকা। অর্থাৎ 5,000 টাকার ইউটিলিটি এক্সপেন্স উপযোগ খরচ বকেয়া আছে, তার মানে এই টাকাটা পরিশোধ করা হয়নি, তার মানে আমার দায় বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমার খরচ হয়েছে কিন্তু আমার টাকা পরিশোধ হয় নাই, বকেয়া আছে, অর্থাৎ আমার দায় বৃদ্ধি পেয়েছে। তো তাহলে দেখো, এই কারণে দেখো লেখা হয়েছে ইউটিলিটি এক্সপেন্স ডেবিট আর ইউটিলিটি পেয়েবল ক্রেডিট। যেহেতু এক্সপেন্স হয়ে গেছে মানে এক্সপেন্স বৃদ্ধি পেয়েছে, এই কারণে ডেবিট। আর পেয়েবল যেহেতু পরিশোধ করা হয়নি, এই কারণে ক্রেডিট, দায় বৃদ্ধি পেয়েছে। ওকে, 4 গেল। এখন আসছে 5, আনআর্নড সার্ভিস রেভিনিউ অ্যামাউন্টিং টাকা 10,000। আসলে এখানে একটা কথা মিস আছে। এইখানে যদি এই কথাটা যদি এখানে উল্লেখ করা হতো যে আনআর্নড সার্ভিস রেভিনিউ, আনআর্নড সার্ভিস রেভিনিউ আর্ন, আনআর্নড সার্ভিস রেভিনিউ, আনআর্নড সার্ভিস রেভিনিউ, এই কথাটা যদি এখানে লেখা হতো, যে আর্ন কথাটা যদি লেখা হতো তাহলে সবচেয়ে বেশি ভালো হতো। তো আর্ন কথাটা এখানে লেখা হয় না, আমি দেখি। সো এইখানে এই যে আনআর্নড সার্ভিস রেভিনিউ আর্ন, এইখানে আসলে আর্ন কথাটা হবে এই যে আমাদের এই গ্যাপে, এই গ্যাপে হচ্ছে আর্ন কথাটা আমার লিখতে হবে। যদি আমি লিখে দেই তাহলে আমাদের এটা সঠিক হয়। তাহলে সো আর্ন কথা আমরা লিখলাম, দেখালাম তোমাদের। তো আর্নার্ড সার্ভিস রেভিনিউ আর্ন অ্যামাউন্টিং টাকা 10,000, অর্থাৎ আর্নার্ড সার্ভিস রেভিনিউ আর্ন হয়ে গেছে, আয় হয়ে গেছে 10,000 টাকা। এটা গত ক্লাসেও আমি তোমাদের বুঝিয়েছিলাম যে আর্নার্ড সার্ভিস রেভিনিউ হচ্ছে আমার হচ্ছে দায়, আর এই দায়ের যখন আমার আর্ন হবে, আমার লেখাটা চলে গিয়েছে, আমি আবার দেখি। এই যে এই আর্নার্ড সার্ভিস রেভিনিউ আর্ন, এইখানে আর্ন কথাটা থাকবে অ্যামাউন্টিং টাকা 10,000, অর্থাৎ আর্নার্ড সার্ভিস রেভিনিউ এর 10,000 টাকা আমার কি হয়ে গেছে, আয় হয়ে গেছে। তো আয় হয়ে গেছে মানে কি, আয় হলে পরে আমার সার্ভিস রেভিনিউ ক্রেডিট হয়। আর এই আর্নার্ড সার্ভিস রেভিনিউ এটা দায়, দায় যেহেতু আমার আয় হয়ে গেছে তার মানে আমার দায় কমে গেছে। এই কারণে দেখো
আমি তোমাদের দেখাই। এই কারণে দেখো যে আমার আনআর্নড সার্ভিস রেভিনিউ আয় হয়ে গেছে মানে আমার সার্ভিস রেভিনিউ বৃদ্ধি পেয়েছে। সার্ভিস রেভিনিউ বৃদ্ধি পেলে ক্রেডিট করতে হয়। আর এই সার্ভিস রেভিনিউ বৃদ্ধি পাওয়ার কারণে আমার আনআর্নড সার্ভিস রেভিনিউ কি হয়ে গেছে, কমে গিয়েছে, দায় কমে গিয়েছে। দায় কমে গেলে পরে আমরা ডেবিট করি। এই কারণে আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ওকে, এরপরে অ্যাক্রুড স্যালারিজ। অ্যাক্রুড স্যালারিজ আর এই যে অ্যাক্রুড ইউটিলিটি এক্সপেন্স। ইউটিলিটি এক্সপেন্স মানে হচ্ছে আমরা জানি যে গ্যাস, পানি, বিদ্যুৎ এই খরচগুলোকে একসাথে ইউটিলিটি এক্সপেন্স বলা হয়। তো এটা আর এটা কি অ্যাক্রুড স্যালারি, বেতন বকেয়া আছে। তাহলে এখানে যেহেতু আমরা ইউটিলিটি এক্সপেন্স ডেবিট করছিলাম আর ইউটিলিটি এক্সপেন্স পেয়েবল ক্রেডিট করছিলাম, এখানে হবে স্যালারিজ এক্সপেন্স ডেবিট আর স্যালারিজ পেয়েবল ক্রেডিট। 6 নাম্বার এই যে দেখো, স্যালারিজ এক্সপেন্স ডেবিট আর স্যালারিজ পেয়েবল ক্রেডিট। যেহেতু পরিশোধ করা হয়নি, আমার দায় বৃদ্ধি পেয়েছে আর খরচ বৃদ্ধি পেয়েছে। এরপরে আমরা 7 নম্বরে আসি, ইন্স্যুরেন্স পেইড ইন অ্যাডভান্স, টাকা 5,000 ইনক্লুডেড ইন ইন্স্যুরেন্স এক্সপেন্স অ্যাকাউন্ট। আচ্ছা, এই কথাটার অর্থ বুঝতে হবে যে ইন্স্যুরেন্স পেইড ইন অ্যাডভান্স, টাকা 5,000, অর্থাৎ 5,000 টাকার ইন্স্যুরেন্স আমরা অ্যাডভান্স প্রদান করেছি, ইনক্লুডেড ইন ইন্স্যুরেন্স এক্সপেন্স অ্যাকাউন্ট, যেটা কিনা ইন্স্যুরেন্স এক্সপেন্স অ্যাকাউন্টের মধ্যে ইনক্লুড আছে, অন্তর্ভুক্ত আছে। অর্থাৎ ইন্স্যুরেন্স পেইড ইন অ্যাডভান্স, এটা তো আমার অ্যাডভান্স। আমরা জানি যে যে কোনো খরচ যদি আমি অ্যাডভান্স পে করি, অ্যাডভান্স পে করলে সেটা কি করতে হয়, সেটা আমার জন্য সম্পদ। কিন্তু এটাকে আমি সম্পদ হিসেবে না দেখে আমি কি করেছি, আমি এক্সপেন্স অ্যাকাউন্টের মধ্যে দেখিয়েছি। তাহলে আমি আসলে এখন আমার কি করতে হবে, সঠিক করতে হবে। তো ইন্স্যুরেন্স পেইড ইন অ্যাডভান্স, এটা আসলে এখানে ভুল আছে। 7 নম্বর তোমাদের এখানে ভুল আছে। এইখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স কে ডেবিট করছে, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট করছে, এটা ভুল আছে। আমরা সঠিকটা দেখি যে কিভাবে করতে হবে। সঠিকটা হচ্ছে, আমার যেহেতু প্রিপেইড ইন্স্যুরেন্স, এই কারণে আমার প্রিপেইড ইন্স্যুরেন্স লিখতে হবে। এটা আমার হচ্ছে সম্পদ। সো প্রিপেইড ইন্স্যুরেন্স এটা হচ্ছে আমার ডেবিট হবে, আর ক্রেডিট হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স। ইন্স্যুরেন্স এক্সপেন্স, এখানে বেবি টাকা দেওয়া আছে। সো টাকা যাই থাক, টাকা ধরো যে 5,000, তাহলে এখানেও তোমার হচ্ছে টাকা 5,000। এইটা কেন বললাম, কারণ আমার প্রশ্নে বলা ছিল যে প্রিপেইড ইন্স্যুরেন্স আমি প্রদান করেছি, ইন্স্যুরেন্সের টাকা অগ্রিম প্রদান করেছি, কিন্তু এটা ইন্স্যুরেন্স অ্যাকাউন্টের মধ্যে অন্তর্ভুক্ত আছে। কিন্তু এটা তো আসলে ইন্স্যুরেন্স এক্সপেন্স অ্যাকাউন্ট না, এটা আসলে সম্পদের অ্যাকাউন্ট। তো আমি যখন সম্পদ হিসেবে দেখাবো, আর এটা যেহেতু ইন্স্যুরেন্স এক্সপেন্সের মধ্যে আমি দেখিয়েছিলাম, ইন্স্যুরেন্স এক্সপেন্স বৃদ্ধি দেখানো হয়েছিল, এখন এটাকে কমিয়ে দিতে হবে। এই কারণে ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট হবে। তো এই জন্য প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট আর ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট। ওকে, এরপরে দেখো আমাদের 8 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে পারচেজ অন অ্যাকাউন্ট অফ টাকা 12,000 ইজ নট অ্যাকাউন্টেড ফর। অর্থাৎ এটার মানে হচ্ছে পারচেজ অন অ্যাকাউন্ট, আমি ধারে পণ্য কিনেছি 12,000 টাকার, ইজ নট অ্যাকাউন্টেড ফর, কিন্তু এটা হিসাবে দেখানো হয় না। আমরা যদি পণ্য কিনি তাহলে আমরা জানি যে পারচেজ হিসাবকে আমরা ডেবিট করি, এই কারণে পারচেজ দেখো ডেবিট করা হয়েছে। আর যেহেতু আমাদের এটা ধারে কেনা হয়েছে, অন অ্যাকাউন্ট মানে ধারে কেনা হয়েছে, এই কারণে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এটা হচ্ছে জেনারেল এন্ট্রি, কিন্তু আমরা লিখতে ভুলে গিয়েছিলাম। তো জেনারেল পারচেজ, ধারে পারচেজের যে জাবেদা, সেই জাবেদাই আমাদের লিখতে হবে। এই কারণে পারচেজ ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আর তোমাদের আগের ইয়েটা বললাম 7 নম্বরটা এখানে ভুল আছে। 7 নম্বরটা আমি সঠিক লিখেছি, এটা উল্টা হবে। প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট হবে আর ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট হবে। কারণ ইন্স্যুরেন্স আমি অ্যাডভান্স পেড করেছি, যেটা আমার সম্পদ, এই সম্পদটা আমি এক্সপেন্স হিসেবে অন্তর্ভুক্ত করা আছে। তার মানে ওটাতে এক্সপেন্স হয় না, এই কারণে এক্সপেন্সকে ক্রেডিট করতে হবে, যেটা আমি তোমাদের এই যে এখানে দেখিয়েছি। প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট হবে সম্পদ, আর এই সম্পদটা যেহেতু এক্সপেন্সের মধ্যে ইনক্লুড ছিল, এক্সপেন্স বেশি দেখানো ছিল, এই কারণে এক্সপেন্সকে এখন কমিয়ে দিতে হবে। এই কারণে ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট 5,000 টাকা। সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আশা করি তোমরা অ্যাডজাস্টিং এন্ট্রি বুঝেছো। না বুঝে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো।